সন্ধ্যার পর হলগুলোতে মাইকিং করে ব্যাপক তল্লাশি চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেখা যায় যে রুমগুলোতে ছাত্রলীগের নেতারা থাকতেন সেগুলোতেই বেশি ভাঙচুর করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমনকি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুমও তছনছ করা হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থীকে হলে দেখা যায়। তিনি জানান তার যাওয়ার কোনো জায়গা নেই। একটা ছেলে যার থাকার জায়গা নাই, কোথাও প্লেস নাই, সে কখনো আমি ঈদুল ফিতর, ঈদুল আজহা কখনো আমি যাইনি। কারণ আমি লেখাপড়া করেই আসছি এরকম এক ধরনের কস্ট ফ্রি লেখাপড়া, যেটাকে বলা এতিমখানায় পড়ালেখা, সেরকম করে করে আমি এখানে আসছি। তো আমার প্লেস থাকলে তো আমি অবশ্যই, আমার লাইফের ঝুঁকি আছে, তো আমি অবশ্যই চলে যেতাম, কিন্তু আমার সেই সুযোগটা এখানে নেই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19টি হলই সিলগালা করা হয়। প্রভোস্টের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তায় তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছিলেন। হল কবে খুলবে সেটা জানি না, এর মধ্যে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এই হলের অভ্যন্তরীণ বিষয়ে। তো সেগুলো আমরা অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি এই কাজগুলো করব। তারা যেটি বলেছে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা তো আমার জন্য ওয়েট করে নাই। তারা যখন হল গেট ভাঙচুর করে ভেতরে এসেছে, ইভেন আমার যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক, সেটা নিয়ে যে তারা ডিস্ট্রয় করে দিয়েছে। সন্ধ্যার পরেও অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এটা চেতনা যেখানে ক্যাম্পাসের ভিতরে পুলিশ, বিজিবি, বর্ডার গার্ডের বিজিবি, এখানে এটা কি লিমিট না? তো এখন আমরা সাধারণ ছাত্রীদের নিরাপত্তা দিতে পারছেন না, তাই আমরা চলে যাচ্ছি। ওনারা ভেবেছেন কি আমরা হল ছাড়লে আন্দোলনটা দুর্বল হয়ে যাবে, কিন্তু তেমন না। এই আন্দোলন কখনো দমানো যাবে না। আমরা ফিরে আসব এবং আমাদের দাবি আদায় করব। রাত 8টার দিকে ফেসবুকে নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। 18 জুলাই সারা দেশে সব বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে রাখা হয় কড়া পাহারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকতেন প্রায় 25,000 শিক্ষার্থী। এক প্রকার বাধ্য হয়ে তাদের হল ছাড়তে হলো। তারপরও তারা আশা করছেন পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায়ে শিক্ষার্থীরা ন্যায্য বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, হত্যাকাণ্ড সহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত করা হবে। নিহতদের পরিবারকে জীবিকা নির্বাহে সরকারের পক্ষ থেকে সব সহায়তারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। কোটা সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার রূপ নেয় সহিংসতায়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত ভাষণে তিনি অভিযোগ করেন, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে তাদের উচ্চাভিলাষ চরিতার্থ করতে সন্ত্রাসী কাজ চালায়। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। আন্দোলনের শুরু থেকে সরকার ও প্রশাসন যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বিশ্বাস করেন, কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। সহিংসতার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার কথা জানান সরকার প্রধান। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা সংস্কারের ক্ষেত্রে সরকারের পরিপত্র বহাল রাখতে উচ্চ আদালতে আপিল করা হয়েছে।
আদালতের রায় আসা না পর্যন্ত ধৈর্য ধরতে শিক্ষার্থীদের অনুরোধ জানান প্রধানমন্ত্রী। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। ওদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেছেন ছাত্রদল, ছাত্র শিবির ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। মুক্তিযুদ্ধ শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, শিক্ষার্থীরা যখন নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে কেউ বাধা দেয়নি, কিন্তু এ আন্দোলনকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। নিজেদের রাজাকার বলে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে ফেলেছে। স্বাধীন বাংলাদেশে যারা নিজেদের রাজাকার বলতে গৌরবোধ করে, তারা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, নাকি সরকারকে বিপদে ফেলার জন্য একটি বিশেষ মহলের নকশা বাস্তবায়নের কাজ করছে? গত 2 দিন আন্দোলনরত শিক্ষার্থীদের নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা দেখেছে। তারা বিভিন্ন ছাত্রাবাস হামলা করেছে, অনেক কক্ষ ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। গতকাল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের অনুপ্রবেশের ছাত্রদল, ছাত্র শিবিরের ইন্ধনে 6 জন নিহত হয়েছে। যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করেছে। আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রমহল সক্রিয় হয়ে উঠেছে। আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, আপনারা লক্ষ্য করবেন, এবং তারা আজকে তাদের কাছে ভর করে দেশকে একটু অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। বিএনপি আজকে সরাসরি নেমেছে, আজকে জামাত সরাসরি নেমেছে, শিবির সরাসরি নেমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে রাজাকারের বাচ্চা বলেননি বলে সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগ নেতারা। ভুল ব্যাখ্যা দিয়ে পত্রপত্রিকার মাধ্যমে ওনারা বলছে যে উনি সবাইকে রাজাকারের বাচ্চা বলেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে। একথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই। আমাদের ছেলেরা তো সংঘবদ্ধ ছিল না, ওরা বরঞ্চ এতদিন ধরে আন্দোলন করে তারা সংঘবদ্ধ ছিল, প্রস্তুত ছিল। তারা আক্রমণ করেছে এবং স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য যার যার ব্যবস্থা সে করে। ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে। কোটার নামে আর কোরালায় পড়ছে, তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই করার ছাড়া যা রাস্তা নাই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। বৃহস্পতিবার বিকেল 3টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশ করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করতে চান মুক্তিযোদ্ধার নেতারা। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেলের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী ও মহাসচিব শফিকুর বাহার মজুমদার টিপুর নেতৃত্বে সমাবেশের প্রস্তুতি সভা হয়েছে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে। মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রস্তুতি সভায় বক্তারা করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব KM মোজাম্মেল হক, আনোয়ার হোসেন পাহাড়ি, বীর প্রতীক, আব্দুল করিম সরকার, ডক্টর শহীদুল ইসলাম সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক কমান্ডের নেতা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা। রাজধানীর রাজপথ ও শাহবাগ দখলে নেওয়ার অঙ্গীকারও করেন তারা। 71 সালে আমরা রাজাকারদের বিরুদ্ধে, তারপরে রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন করা সহজ ছিল, চিহ্নিত করা অত কঠিন ছিল না। আজকে কিন্তু আমাদের মধ্যে লুকিয়ে থাকা সেই মানসিকতা যদি কেউ থাকে, তাদেরকে চিহ্নিত করা আমাদের জন্য সময় লাগবে। বোঝাপড়া হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী কি চায়, আমাদেরকে যা বলছে সেই হিসেবে আমরা সেই পদক্ষেপ নিছি। আমরা কিন্তু এখন যুব কমান্ড অর্গানাইজ করে ফেলবো সারা দেশে। কিশোর কমান্ড, আমাদের কিশোর কমান্ড, ওই নারী মহিলা কমান্ড, এই শিক্ষক কমান্ড, এগুলো কিন্তু আমরা এখন আস্তে আস্তে এগুলা করে ফেলবো।
বরিশালের ছারছিনা দরবার শরীফে পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মারা গেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 2টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 70 বছর। আজ বাদ জোহর ছারছিনা দরবার শরীফে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। রাজদ্রোহী মঞ্চ নাটকের মাধ্যমে সামাজিক অবক্ষয়ের নানা ক্ষতচিত্র প্রকাশিত হয়েছে বলে মনে করেন এটেন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঢাকা শিল্পকলা একাডেমির নাট্যশালে এথিক প্রযোজিত রাজদ্রোহী মঞ্চ নাটকের বিশেষ প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি। রেজানুর রহমান রচিত ও নির্দেশিত এই নাটকের মাধ্যমে সমাজের অবক্ষয় নানা রূপ তুলে ধরা হয়েছে। বিস্তারিত আনন্দ তাসরিন রি এর রিপোর্টে। ভাবুন তো, মঞ্চে যা প্রদর্শিত হচ্ছে তার সবই যদি মিথ্যায় ভরা থাকে তাহলে কেমন হবে। এমন আখ্যান নিয়েই শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত হলো মঞ্চ নাটক রাজদ্রোহী। লেখকের সৃষ্টিতে মূল সুর যেখানে সত্য নয় মিথ্যা, তবে সে মিথ্যাটা কটাক্ষের। সমাজের রন্ধে রন্ধে যেখানে অবক্ষয়, তাই যেন মঞ্চস্থ হলো এই নাটকে। শেষ বেলায় মিথ্যা যেখানে পরাজিত সত্যের কাছে। মিথ্যের জয় জয়কারের কারণে সত্য ফেরারি হয়ে যাচ্ছে। অথচ সত্য যদি ফেরারি থাকে তাহলে একটি রাষ্ট্র, একটি সমাজ কখনো দাঁড়াতে পারবে না। আমরা আমাদের এই ছোট্ট নাট্যদল থেকে এই মেসেজটাই দিতে চাই, মিথ্যে কখনো সত্য হয় না। মঞ্চ নাটকের মর্যাদা বাড়াতে মূলধারার নাটক সিনেমার মতোই পৃষ্ঠপোষকতা বাড়ানো দরকার। সেই সাথে মঞ্চের শিল্পীদের জন্য রাষ্ট্রীয় পুরস্কারের দাবি জানান এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। সমাজের যে অবক্ষয়গুলো দেখেছি, মানুষের যখন কোথাও যাইবার জায়গা থাকে না, তখন কিন্তু আমাদের গণমাধ্যম বন্ধুরা বিশেষ করে এই শিল্প সংস্কৃতির নানা রকম অভিনয়, তাদের কলা কৌশল কিন্তু সমাজের যে অপসংস্কৃতি তুলে ধরে। তাই মঞ্চ নাটক তার বলিষ্ঠ ভূমিকা রাখছে, ভবিষ্যতে আরও ভূমিকা রাখবে। মঞ্চ নাটকে যারা স্পেশালি এই ক্রাইটেরিয়ায় কোনো জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো পদক, কোনো পুরস্কার দেওয়া যায় কিনা, সেটি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি বিবেচনা করবেন। আনন্দ তাসরিন রি, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। ফ্রান্স দলকে নিয়ে অপমানজনক গান গাওয়ার পর ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার কোপাজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। গত রোববার মায়ামিতে কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের পর টিম বাসে ওই গান ধরেন ফুটবলাররা। উদযাপনের এই ভিডিও লাইভ হচ্ছিল। সেখানে ফ্রান্স ফুটবলারদের নিয়ে বর্ণবাদী গানের শব্দ শোনা যায়। এ নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন ফিফার কাছে অভিযোগ করার কথাও জানায়। তার আগেই চেলসি তারকা নিজের ইনস্টাগ্রামে লেখেন, জাতীয় দলের উদযাপন নিয়ে একটি ভিডিও পোস্ট করার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। ট্রফি জয়ের উন্মাদনায় তারা এমন কাণ্ড ঘটান। চলে গেলেন কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান। সকাল 10টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 59 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এই শুটার। 2014 সাল থেকে আতিকুর রহমান কণ্ঠনালীর ক্যান্সারে ভুগছিলেন। 1990 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সাথে জুটি বেঁধে সোনার পদক জিতেছিলেন আতিকুর রহমান। একই গেমসে দুই শুটার অন্য একটি ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। শুটিংয়ে সেটি ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পদক।